কিছু বৈশিষ্ট্য দিছে। এটা হচ্ছে এক ধরনের মিউট্যান্ট জিন। জিনটা যদি স্বাভাবিক থাকতো তাহলে তো এটার ক্ষতিকর হইতো না, তাই না? জিনিসটা মিউট্যান্ট হয়েছে বা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এটা কি লিথাল জিন হয়ে গেছে। এটা প্রকট অথবা প্রচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এই দেখো, এই যে কি বলছিলাম, দুইটা স্মল টিও হইতে পারে, দুইটা ক্যাপিটাল টিও হইতে পারে। মানে এটা প্রকটও হইতে পারে, প্রচ্ছন্ন হইতে পারে, বাট ইম্পর্টেন্ট ইজ এটা হোমোজাইগাস অবস্থায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, হোমোজাইগাস মানে কি? দুইটাই টি বড় হাতের অথবা দুইটাই টি ছোট হাতের। ওকে, লিথাল প্রকট লিথাল জিন হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস উভয় অবস্থায় আছে, সেম সেইটা কি কথা বলছে, কি অনুপাতে প্রকাশ পায়, 2:1 অনুপাতে। তারপর হচ্ছে এই যে এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে ইঁদুর। 25% ইঁদুর ভ্রূণ অবস্থায় মারা যায়। এদের ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে কত হয়? 2:1 হয়। আচ্ছা, সো এটার উদাহরণ কি? লিথাল জিনের উদাহরণ হচ্ছে ইঁদুর। ওকে, সেমি লিথাল ও সাব ভাইটাল জিন। আচ্ছা, আমাকে বলো তো, সাব মানে কি উপরে না নিচে? নিচে। সাব নিচে, নিচে নিচে। নিচে, তাই না? সাব মানে নিচে। হ্যাঁ, সাব মানে হচ্ছে নিচে। তার মানে 50% এর কম সংখ্যক জীব যদি মারা যায় তাকে আমরা কি বলবো? সাব ভাইটাল। আর 50% এর বেশি যদি মারা যায় তাকে আমরা কি বলবো? সেমি লিথাল। হ্যাঁ। আচ্ছা, তো মানুষে হিমোফিলিয়া নামে একটা রোগ হয়। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, ক্লাসিক হিমোফিলিয়া। হ্যাঁ, আমরা যে রক্ত চ্যাপ্টারে পড়ছিলাম, তাই না? হ্যাঁ 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 হিমোফিলিয়া রোগ। এই যে হিমোফিলিয়া রোগটা হয়, এইটা যে জিনের কারণে হয় সেটা কিন্তু এক ধরনের সেমি লিথাল ধরনের জিন। ঠিক আছে? আচ্ছা, এই ইনফরমেশন গুলা কিন্তু খুবই ভালো মতো মনে রাখতে হবে, যে সেমি লিথাল কোনটা, হিমোফিলিয়া। আচ্ছা, ওকে। ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারীর জন্য যেটা সাবভাইটাল। এখন আমাকে বলো, মাছি উন্নত জাত নাকি মানুষ উন্নত জাত? অবশ্যই মানুষ উন্নত জাত, এবং মাছি হ্যাঁ, নিচের অবশ্যই জাত। তো। নিচে নিচে মানে সাবভাইটাল। সো সাবভাইটাল উদাহরণ হচ্ছে মাছি, আর সেমি লিথালের উদাহরণ হচ্ছে মানুষ। মানে কি? হিমোফিলিয়া, যেটা মানুষের রোগ সৃষ্টি করে। আচ্ছা, হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন হচ্ছে সেমি লিথাল ধরনের। ওকে, থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের। আচ্ছা, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি? প্রচ্ছন্ন লিথাল জিন। থ্যালাসেমিয়া, এই যে এখানে করে লিখে দিই, থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া। থালা মানে প্রচ্ছন্ন, এটাই দরকার, এই জিনিসটা দরকার। থালা মানে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে। রক্ত স্বল্পতা, যকৃৎ স্মৃতি, প্লীহার স্মৃতি, দেহের whatever। মূল মোদ্দা কথা হচ্ছে আরবিসি সংখ্যায় কমে যায় থ্যালাসেমিয়া। এ রোগের প্রধান লক্ষণ শিশু অবস্থায় মারা যায়। ভূমধ্যসাগরীয় রোগ হিসেবেও নামে পড়ে থ্যালাসেমিয়া। এই যে অনেক বাচ্চারই থাকে যে থ্যালাসেমিয়া রোগের কারণে অনেক বেশি রক্ত নিতে হয়, কিন্তু বেশি দিন বাঁচে না। যে কোনো রোগ দুইটা কারণে হইতে পারে। একটা হইতে পারে এনভায়রনমেন্টাল কারণে, যেমন কোভিড-19। তারপরে তুমি যখন মামার দোকানের গরম গরম ফুচকা খাও, তোমার কি হয়? ডায়রিয়া হয়। হ্যাঁ, এসব হচ্ছে এনভায়রনমেন্টের কারণে। এনভায়রনমেন্ট। আরেকটা হইতেছে ধরো তুমি যদি সারা জীবন ঘরের মধ্যেও থাকো, তোমাকে যদি কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবনে কোনো কিছুই তোমাকে আক্রমণ না করে, যদিও সেটা সম্ভব না, তবুও তোমার একটা রোগ ডেভেলপ করবে। কারণ রোগটা তোমার কিসের মধ্যে আছে? জিনের মধ্যে আছে। রোগটা তোমার কোথায় আছে? জিনের মধ্যে আছে। তোমার বাবার XY, তোমার মায়ের XX। এই যে এই জিনগুলার মধ্যে কোনো একটা জিন যদি কি হয়, ডিফেক্টিভ হয়,
যদি কোনো একটা জিন ডিফেক্টিভ আচ্ছা। হয়, একটা জিন যদি ডিফেক্টিভ হয় তাহলেই তোমার কি হবে, জেনেটিক ডিজিজ হবে। সেই জেনেটিক ডিজিজ গুলাই হচ্ছে এইসব থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা। এগুলা এনভায়রনমেন্টাল কারণে হয় না, জেনেটিক কারণে হয়। সেটা আমরা সামনে আরো দেখবো যে কিভাবে বাপ মা থেকে ছেলেদের মধ্যে রোগগুলো আসে। আচ্ছা, তারপর হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া জিনিসটা কি, জিনিসটা তোমাকে একটু ভালো মতো বুঝাই, তুমি বুঝবা। জিনিসটা হচ্ছে যেমন আমাদের আরবিসির আকার কেমন, বাইকনকেভ শেপ না, আমরা পড়ছিলাম রক্ত চ্যাপ্টার, বাইকনকেভ শেপ, যদিও খুব একটা ভালো হয় নাই আমার, বাইকনকেভ শেপ। আমাদের এই যে রক্ত, এই যে মানব দেহের ব্লাড ব্যাংক কোনটা বলতো? মানব দেহের ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক কি লিভার নাকি? না না, লিভার না। হ্যাঁ ঠিক আছে, লিভার রক্ত জমা রাখে কত, 1500 সিসি মনে হয়। কিন্তু মানব দেহের ব্লাড ব্যাংক হচ্ছে প্লিহা বা স্প্লিন। এটা একই সাথে রক্ত পরিশোধনও করে, আবার এটাকে আরবিসির কবরস্থানও বলে। হ্যাঁ সেটাই। এই যে ধরো স্প্লিন, ধরো এটা একটা স্প্লিন, আরবিসি কে স্প্লিন ক্রস করতে হয় সব সময় সার্কুলেশনে, তোমার স্প্লিন কে ক্রস করতে হয়। তো এটার বাইকনকেভ শেপের কারণে এটা খুব ইজিলি স্প্লিন কে ক্রস করে চলে যায়। 120 দিন পরে কি হয়, এইটার বুইড়া হয়ে যায়, তো এর শেপটা আগের মতো থাকে না। এর শেপ এবং ধরো একটু ইয়াং বয়সে মানুষ একটু পাতলা পুতলা থাকে, 120 দিন পরে আরবিসির সাইজ একটু চেঞ্জ হয়ে যায়, ধরো একটু মোটা কাটা হয়ে গেছে। সোজা মোদ্দা কথা হচ্ছে সাইজ চেঞ্জ হয়ে গেছে। তো তখন যেটা স্প্লিন ক্রস করতে যায়, স্প্লিন ক্রস করতে গিয়ে তখন আর ক্রস করতে পারে না, এটা ভেঙে যায় স্প্লিনের ভেতরে। এই জন্য বলা হয় আরবিসির হায়াত হচ্ছে 120 দিন, পড়ছি না আমরা? এই কারণে হয়, কারণ কি আকার চেঞ্জ হয়ে যায়। সিকেল সেল অ্যানিমিয়া এমন একটা রোগ, যেই রোগে তোমার তৈরি হবে ডিফেক্টিভ আকারের আরবিসি। এই যে দেখো, সিকল বা কাস্তে আকৃতির, তাইলে তোমার আরবিসির আকারে যদি হয় এরকম কাস্তের মতো, তাহলে কি এটা স্প্লিন ক্রস করতে পারবে? পারবে না, এটা স্প্লিনে ঢুকলেই ভেঙে যাবে, তাই না? এখান থেকে কি তৈরি হবে, রক্ত স্বল্পতা তৈরি হবে, কারণ আমার আরবিসি ভেঙে যাচ্ছে। এই যে দেখো কি বলছে, প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশু দেহে এ রোগ হয়। অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে আরবিসি সিকেল বা কাস্তে আকৃতি ধারণ করে এবং দ্রুত ভেঙে যায়। মেইন পয়েন্ট কোনটা বুঝছো, এই যে আরবিসি কি আকৃতির হয়, সিকেল বা কাস্তে আকৃতির, এইটাই আসবে পরীক্ষায়। এটাকে আমরা কি বলতেছি, অ্যানিমিয়া বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। আচ্ছা এখানে লিখি নাই না। আচ্ছা এখানে প্রচ্ছন্ন থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন, তারপরে সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এটাও প্রচ্ছন্ন। তারপর আমরা কি বলবো, সিস্টিক ফাইব্রোসিস, এটাও প্রচ্ছন্ন। সিস্টিক ফাইব্রোসিস কি, জন্মের 2-3 বছরের মধ্যে ওর কিছু তন্ত্রের ঝামেলা হয়। কি তন্ত্র? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, পরিপাক, জনন। শ্বাস, পরিপাক, জনন, শ্বাস, পরিপাক, জনন, শ্বাস, পরিপাক, জনন, এই তিনটা সিস্টেমের রোগ। এটাকে আমরা কি বলছি, সিস্টিক ফাইব্রোসিস। জিনিসটা অনেক বিশাল, বলতে গেলে 2 ঘন্টা বলা যাবে, কিন্তু জাস্ট এই 3টা জিনিস মনে রাখলে চলবে। শ্বসন, পরিপাক, জনন। আক্রান্ত তন্ত্রের নালীর সময় প্রাচীর গাত্রে মিউকাস গ্রন্থিগুলো অত্যন্ত ঘন আঠালো মিউকাস নিঃসরণ করে, যা জমে গিয়ে নালীপথ বন্ধ হয়ে যায়, ফলে সংশ্লিষ্ট তন্ত্রের নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যেমন নিরন্তর কাশি তৈরি হয়, শ্বাসকষ্ট হয়, ঘন কফ হয়, কফের সাথে রক্ত যায়, নাক বন্ধ হয়, সাইনোসাইটিস হয়, বুকে পেটে প্রচন্ড ব্যথা হয়, হজমে গন্ডগোল হবে, পিত্তে পাথুরি, লিভার সিরোসিস, নারী ও পুরুষের বন্ধ্যাত্ব তৈরি হবে। সাধারণত 30 থেকে 40 বছর বয়সের মধ্যেই রোগী মারা যায়। তোমার যদি অনবরত কাশি হইতে থাকে, অনবরত শ্বাসকষ্ট হইতে থাকে, ঘন কফ হইতে থাকে, কারণ কি তোমার যে নালীগুলো আছে সেই নালীগুলো মিউকাস অনেক বেশি বেশি ক্ষরণ করে এবং ঘন আঠালো মিউকাস ক্ষরণ করে, যার কারণে নালী পথ বন্ধ হয়ে যায়। সুতরাং রোগী খুব বেশি দিন বাঁচে না। তারপর হচ্ছে রেটিনোব্লাস্টোমা। ওরে বাপ রে, রেটিনোব্লাস্টোমা দিছে, এটা তো বিশাল একটা জিনিস।
এটা তোমার 2টা ক্লাস পড়াইতে পারবো। রেটিনোব্লাস্টোমা। এটা হচ্ছে যাই হোক নিওপ্লাসিয়ার মধ্যে পড়ে আর কি। একটি প্রকট লিথাল জিনের এই যে প্রথম কথা শোনা যাচ্ছে না। একটি প্রকট জিনের প্রবেশের কারণে বাহক কদাচিৎ ব্যথা এবং হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন না শোনা যায় না একটু কেমন জানি একটু কথা একটু দূরে থেকে আসতেছে মনে হচ্ছে। সেটা কি তো মাইক চেঞ্জ করি। এইবার এবার এবার দেখো তো। হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে। তবে এই জিনের বাহক সেমিলিথাল জিনও বলা হয়। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে ব্রাকিফ্যালাঞ্জি ভিক্টিমের হাতের আঙ্গুল ছোট হয়, এটা আসবে না। তারপরে হচ্ছে এই যে অসম্পূর্ণ প্রকটতা, আচ্ছা এটা হচ্ছে অসম্পূর্ণ ব্রাকিওফ্যালাঞ্জি। বিপি লিখলাম, ব্রাকিওফ্যালাঞ্জি অসম্পূর্ণ প্রকটতা। হ্যাঁ হ্যাঁ হাতগুলা জোড়া লেগে যায়, এটা একটা সেমিলিথাল জিন। ওকে, আচ্ছা সেমিলিথাল জিন। কনজেনিটাল ইকথিওসিস, প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে শিশুদের এই সারি মাছের আইসের মতো হয়ে যায় ত্বক, জন্মের পরেই মারা যায়। কনজেনিটাল ইকথিওসিস আই। আচ্ছা, তারপর হচ্ছে মিউটেশন। মিউটেশন কই হয়? জিনের মধ্যে হয়, তাই না? কোন একটা স্থায়ী পরিবর্তন যে কোনো টাইপের পরিবর্তন হচ্ছে মিউটেশন। আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে আমরা কি বলি? মিউটেশন বলি। তারপর হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে প প প, তিনটাই প দিয়ে। প্রথম প হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিন, এটা হওয়ার কথা ছিল কত? 9:3:3:1, কিন্তু হবে কত? 9:7। পরিপূরক জিন। তারপরে এপি, এটার মধ্যে আছে প্রকট এপিস্টেসিস আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন। আচ্ছা প্রকটের অনুপাত কত? 13.6। দ্বৈত প্রচ্ছন্নের অনুপাত কত? 9:7। আচ্ছা, এই প প প পরিপূরক জিন, প্রকট জিন, দ্বৈত প্রচ্ছন্ন জিন। আচ্ছা, ভিতরের জিনিসটা আমরা দেখি আসল ঘটনা কি।
পরিপূরক জিন। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এই অবস্থাকে সহপ্রকটতা বলা হয়। আচ্ছা। মানে এর আগে আমরা প্রথম সূত্রে কি পড়ছিলাম? প্রথম সূত্রে পড়ছিলাম যে ওরা হচ্ছে এরকম থাকবে, একই জায়গায় একই অ্যালিলের দুইটা জিনের মধ্যে কেউ প্রকাশ করবে, কেউ প্রকাশ করবে না, তাই না? হ্যাঁ। তো এইখানে ঘটনা হয়ে গেছে অন্য, লোকাসই আলাদা, ভিন্ন ভিন্ন লোকাস, ভিন্ন ভিন্ন লোকাস অবস্থিত দুটি প্রকট জিন, দুইটাই প্রকট জিন। যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়। এই অবস্থাকে সহপ্রকটতা বলা হয়। আচ্ছা, হুম। উদাহরণ কি? মটর উদ্ভিদ। কারণ হচ্ছে মটর উদ্ভিদ। তারপর হচ্ছে এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। ঠিক আছে, একজন আরেকজনের কাজে বাধা দিবে আর কি। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর হাইপো মানে যে ছোট বা নিচে থাকে, তার মানে যে বাধা পায় তাকে আমরা বলবো হাইপোস্ট্যাটিক জিন। যে বাধা দিচ্ছে সে হচ্ছে এপিস্ট্যাটিক, আর যে বাধা পাচ্ছে সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। হাইপোস্ট্যাটিক। যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিক জিনের প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলা হয়। প্রকট কেন প্রকট? কারণ প্রকট জিনের কার্যকারিতা মানে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। আচ্ছা, এটার উদাহরণ কি? সাদা লেগহর্ন। সাদা লেগহর্ন প্রকট। তাহলে প্রকটের উদাহরণ কি? সাদা লেগহর্ন। লেগহর্ন। আচ্ছা, তারপর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেটাকে আমরা কি বলি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এপিস্ট্যাসিস মানে জানি কি ছিল? এপিস্ট্যাসিস মানে ছিল যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়। হ্যাঁ হ্যাঁ। তার মানে এলাকা ভিন্ন, তাই না? অ্যালিল মানে তো এলাকা, সোজা কথা। সেটাই। আচ্ছা, তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস দুটি ভিন্ন লোকাস, কথা মিললো। আচ্ছা ঠিক আছে, দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন জিন, যেহেতু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, তাহলে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের একে অপরের প্রকট অ্যালিল বৈশিষ্ট্য প্রদানে বাধা দিবে, তখন তাকে আমরা কি বলি? দ্বৈত প্রচ্ছন্ন। মানে দুইটা ছোট ছোট গুন্ডা বড় একটা গুন্ডাকে কাজ করতে দিচ্ছে না, কমায় দিচ্ছে। আচ্ছা। আর এটা কি ছিল? যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়। দুইটাই গুন্ডা, দুইটাই বড় গুন্ডা, একটা ঢাকার গুন্ডা আর একটা চিটাঙ্গের গুন্ডা। তো ঢাকার গুন্ডা চিটাঙ্গের গুন্ডারে কাজ করতে দিচ্ছে না, এটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন হচ্ছে ঢাকারই দুইটা ছোট ছোট গুন্ডা বড় গুন্ডাকে আটকে দিচ্ছে। ও, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল। হ্যাঁ, মানে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল মানে কি? মানে দুইটাই ছোট গুন্ডা। হ্যাঁ, দুইটি ভিন্ন লোকাস। ভিন্ন লোকাস বলতে তাইলে হচ্ছে মানে ওরা ধরো একটা ঢাকার ছোট গুন্ডা, একটা ধরো চিটাঙ্গের ছোট গুন্ডা। তো ঢাকার ছোট গুন্ডা একটা চিটাঙ্গের ছোট গুন্ডা, দুইটা মিলা একটা প্রকট অ্যালিলকে হ্যাঁ বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না। ঠিক আছে?
ওকে। আচ্ছা, তাহলে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস উদাহরণ কি? মুখ বধিরতা। হ্যাঁ মুখ হ্যাঁ, মুখ বধিরতা। মুখ বধিরতা। তারপর হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স আসলে কি? মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। স্বাভাবিক, কে ফর্সা হবে, কে হ্যাঁ। কালো, যত বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য একটা ফ্যাক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, একজোড়া ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। কিন্তু কোন জীবের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লোকাসে অবস্থানকারী, মানে কি নন এলিলিক, এলাকার বাইরে একাধিক জিন জীবের একমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। ও, মানে এলাকার বাইরের কোন এক গুন্ডা এসে বলে দিতেছে যে এলাকায় কোন রুল চলবে, কে কি করবে না করবে ও ঠিক করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, ওজন, বুদ্ধিমত্তা, এসব। তো আচ্ছা। কোনগুলো পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ, এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ। গাভীর দুধ তো আসবে না, আসলে এগুলো আসবে যে হাইট, ওয়েট, কালার, ইন্টেলিজেন্স, এসব। আচ্ছা, পলিজিনের নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। হ্যাঁ। জিনতত্ত্ববিদ মেথের এটা আবিষ্কার করেন। পলিজিনের প্রভাব ক্রমবর্ধিষ্ণু হওয়ায় এমন বৈশিষ্ট্যকে মাতৃক চরিত্র বলা হয়, আশা করা হয়। এই যে দেখো, এখানে একটা ভালো উদাহরণ দিয়েছে, নিগ্রো এবং শ্বেতাঙ্গ। আমার কথা কিন্তু ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, কথা ক্লিয়ার আসছে। আচ্ছা, নিগ্রো ও শ্বেতাঙ্গর মধ্যে যদি বিয়ে হয়, তাইলে এদের সন্তানদের গায়ের বর্ণ মাঝামাঝি কিছু একটা হবে। শ্যামলা। মিউলেটো। কিন্তু যে শ্যামলা, হ্যাঁ যদি শ্যামলা ছেলে বা মেয়ের মধ্যে কালো হওয়ার জিনও আছে, সাদা হওয়ার জিনও আছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো দুইটা শ্যামলা যখন বিয়ে করবে, তাদের কোনো না কোনো সন্তান পুরোপুরি কালো হয়ে যেতে পারে। আবার কেউ তাদের মতোই শ্যামলা হবে, একজন কি হইতে পারে পুরাই ফর্সা হয়ে যেতে পারে। সেটাই। এক্স্যাক্টলি, দিস ইজ জেনেটিক্স। হুম। প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে, গায়ের রঙের গাঢ়ত্ব তত বেড়ে যাবে। মেলানিন। মেলানিন হচ্ছে নিগ্রোদের দুজোড়া বর্ণ সৃষ্টিকারী জিন রয়েছে যা মেলানিন সঞ্চয়ে সাহায্য করে। মেলানিন আর মেলাটোনিনের মধ্যে পার্থক্য কি বলতো? কিসের মধ্যে? মেলানিন আর মেলাটোনিন। মেলানিন তো হচ্ছে যে যেটার কারণে মানে কালো হয় আর কি। আর আর মেলাটোনিন, এটা বলতে পারতেছি না। মেলাটোনিন মেলাটোনিন ঘুমের সাথে কোনো সম্পর্ক আছে? মেলাটোনিন ঘুম? আমি তো চ্যাপ্টার কি আছে? কি জানি, ঘুমের সাথে তো কোন ওষুধের কথা নাকি? না না না, তোমাদের কি মানে স্নায়ু না না না, ওটা নাই, ওই চ্যাপ্টার নাই, আমাদের স্নায়ুতন্ত্র নাই। মানে আমাদের শরীরে হচ্ছে মেলাটোনিন নিঃসৃত হয় রাত 9টা 10টার পরে, তো তখন আমাদের ঘুম আসে আর কি, এটা হচ্ছে মেলাটোনিন। হুম। এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হুম। এই দেখো, এই যেটা আমি বললাম ওটাই ওরা পরের পেজে দিয়ে দিছে। হুম। সবাই মিউলেটো F1 এ।
আর F2 তে কেউ নিগ্রো, কেউ পুরাই ফর্সা, কেউ শ্যামলা, এরকম হাবি যাবি। কিন্তু এই যে দেখো একটা ঘটনা দেখো, একটা লাইন যে আমরা পড়লাম যে প্রকট জিনের সংখ্যা যত বেশি তত সেটার কি গাঢ়ত্ব বেশি। এখানে দেখো বি বড় হাতের কয়টা? তিনটা। এখানে বি হ্যাঁ বড় হাতের দুইটা। সো নর্মাল মিউলেটো যারা, নর্মাল মিউলেটো থেকে এরা বেশি কালো। আচ্ছা আবার দেখো যাদের এই যে B1 B2 এই B2 তে দুইটাই ক্যাপিটাল, তার মানে কি এরা মিউলেটো বাট দে আর ক্লোজ টু সাদা। হুম আচ্ছা, তারপরে দেখো এইখানে ঘটনা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। হ্যাঁ এইখানে এই যে বি ওয়ান বড় হাতের বি মাত্র একটা, আর একটাও ছোট হাতের বি, তার হুম মানে এরা হবে মিউলেটদের থেকে সাদা। হুম তার মানে মিউলেট আমরা কাদেরকে বলতেছি আসলে? ধরো তিনটা ক্যাপিটাল বি আছে, একটা ছোট হাতের বি ঢুকাই দিলে সেটা মিউলেট। অথবা হুম তিনটা ছোট হাতের বি আছে, একটা বড় হাতের বি ঢুকাই দিলে সেটা মিউলেট। মিউলেট মানে হচ্ছে মিক্স, বুঝছো? হুম মিউলেট মানে হচ্ছে মিক্স। আর দেখো শ্বেতাঙ্গ সবগুলা ছোট হাতের বি, কোনো কালো রঙের জিন নাই। হুম আচ্ছা, তাইলে এটা আমরা কি পড়লাম? পলিজেনিক ইনহেরিটেন্স, তাই না? হুম এটার অনুপাত কত হইলো? ওই ইয়ে ওয়ান ওয়ান ইস ফোর টু সিক্স ফোর ফোর ইস টু ওয়ান সিক্স হ্যাঁ 14641 14641। আচ্ছা আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনতার সূত্র, তাই না? হুম স্বাধীনতার সূত্র। আর প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ সূত্র। প্রথম কি হয়? পৃথিবীকরণ সূত্র প্রথমে প্রথমে হাজবেন্ড ওয়াইফ পৃথক হয়, তাই না? ডিভোর্স হয়, পৃথক হয়। হুম তারপরে কি হয়? দ্বিতীয়তে কি হয়? তারা স্বাধীন হয়ে যায়। হুম এটা চোরা বুদ্ধি মনে রাখার, ইনস্ট্যান্ট এমসিকিউতে মনে আসার জন্য। এতক্ষণ তো আমরা বেসিক পড়লাম। হ্যাঁ চোরা বুদ্ধি ছাড়া কোনো উপায় নেই ভালো মার্ক তোলার, ইনস্ট্যান্ট না মাথায় আসে। প্রথম, প্রথম মানে কি? এক, এক মানে মনোহাইব্রিড। মেন্ডেলের দ্বিতীয় হুম সূত্র ডাই ট্রাই পলি হাবি জাবি যা খুশি হইতে পারে। তারপরে হুম প্রথম এক, হুম একটা হচ্ছে এটার অনুপাত 3:1, আর এটার কত? 9331, 9331, এটা 3:1। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে শুধুমাত্র পৃথক হবে, তারপর হচ্ছে আচ্ছা স্বাধীন হবে। প্রথমে পৃথক হবে, পরে স্বাধীন হবে। হ্যাঁ স্বাধীন হবে আচ্ছা, প্রথমে কি হবে? এই মেন্ডেলের প্রথম সূত্রে দ্বিতীয় অপত্য বংশে শুধু প্যারেন্টাল টাইপের বংশধর উৎপন্ন হয়। হুম আর দ্বিতীয় সূত্রে দ্বিতীয় অপত্য বংশে প্যারেন্টাল ছাড়াও রিকম্বিনেন্ট টাইপের বংশধর উৎপন্ন হয়, কারণ যেহেতু এটা স্বাধীন ভাবে সঞ্চারিত হয়, তাহলে এখানে রিকম্বিনেন্ট টাইপের বংশধরও তৈরি হতে পারে। হুম মেন্ডেলের প্রথম সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না। প্রথম সূত্র আচ্ছা দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না। হুম কারণ কি? মানে ও পৃথক হওয়ার আগে পর্যন্ত কখনোই স্বাধীনতার স্বাদ পাবে না। না তো পৃথক হওয়ার আগে স্বাধীনতা কি এটা আমি বুঝবো না, সুতরাং এক কখনো দুইকে ফলো করবে না। হ্যাঁ কিন্তু না যখন আমি স্বাধীন হয়ে গেলাম, তখন আমি বুঝলাম যে না, আমার পৃথক হয়ে ভালো হয়েছিল। তো দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে অনুসরণ করবে। আচ্ছা দ্বিতীয় সূত্র সবসময় প্রথম সূত্রকে অনুসরণ করে। যে অনুসরণ দ্বিতীয় ভাই করবে বোন, 2 নাম্বার ভাই বা 3 নাম্বার ভাই, ওরা সবসময় বড় ভাই কি করছে এটা দেখে, সে কেমনে পড়তো, কি করতো না করতো, সাজেশন অনুসরণ করে। কিন্তু প্রথম দ্বিতীয় জনকে কখনোই করতে পারে না। না অ্যালিলিক এবং নন অ্যালিলিক জিনের পার্থক্য। জোর বাঁধা হুম সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দুটির একটি অপরটিকে অ্যালিলিক জিন বলে। আরেকবার একটু ভিজুয়ালাইজ করিয়ে দেই। এই হুম যে ধরো ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, হুম হ্যাঁ, ক্রোমোজোম জোর বাঁধা দুটি সমসমস্ত ক্রোমোজোমের লোকাস, হ্যাঁ এই যে যেখানে জিনটা থাকে ওটাকে আমরা কি বলি? লোকাস। লোকাসে অবস্থিত জিন, এই যে লোকাসে অবস্থিত জিন
একটিকে অপরটির অ্যালিলিক বলা হয়, এটাকে এটার অ্যালিলিক বলে। আচ্ছা। এটা টি, এটা ধরো স্মল টি, এটা হচ্ছে অ্যালিলিক। আচ্ছা, এখানে কি বলছে, জোর বাঁধা দুটি সমসমস্ত ক্রোমোজোমের ভিন্ন লোকাসে, ধরো এটা আরেকটা ভিন্ন লোকাস, তাই না? ভিন্ন লোকাসে অবস্থিত জিন দুটির একটির অপরটি নন অ্যালিলিক জিন বলে। এটা তো খুবই স্বাভাবিক ভাই। এও বাংলাদেশে থাকে, ওও বাংলাদেশে থাকে, ওইলো স্বদেশী, আর ও থাকে অস্ট্রেলিয়া, ওইলো বিদেশি, নন অ্যালিলিক। নন অ্যালিলিক। কি কমন সেন্স কথাবার্তা বলছে, অথচ লেখে এমন ভাবে, মনে কত কঠিন জিনিস আল্লাহ। আচ্ছা, অ্যালিলিক জিন একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, স্বাভাবিক, একই সাথে থাকে যেহেতু। আর নন অ্যালিলিক জিন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অ্যালিলিক জিন কি করে, আন্তঃক্রিয়াকে ডমিনেন্ট করে। এটা কি বলে, আন্তঃক্রিয়া ডমিনেন্স বলে। আর নন অ্যালিলিক জিনের আন্তঃক্রিয়াকে এপিস্টেসিস বলে। ওই যে এপিস্টেসিস জিনিসটা কি আমরা পড়ছিলাম ঢাকা চিটাগং আর কি, তাই না? হ্যাঁ, এক জায়গার গুন্ডা আরেক জায়গার ঝামেলা করে, এই আর কি। আর অ্যালিলিক হচ্ছে নিজ এলাকার মানুষ, নিজ এলাকায় ডমিনেট করে। আচ্ছা, সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা কি পড়ছিলাম আমরা? অসম্পূর্ণ প্রকটতা, না হইছে সম্পূর্ণ সাদা, না হইছে সম্পূর্ণ লাল, হয়ে গেছে মাঝখানের একটা গোলাপি। কোন এলিলি স্বাধীন ও সার্বভৌমত্বক প্রভাব ঘটায় না। সমপ্রকটতাতে কি ছিল, যে সাদা হওয়ার পুরাই সাদা, যে কালো হওয়ার পুরাই কালো, আর মাঝখানে, তার মাঝখানে সাদাও যে পরিমাণ আছে, কালো সেই পরিমাণ আছে, হয়ে গেছে দাবার কোট। সমপ্রকটতা হচ্ছে উভয় অ্যালিলি স্বাধীন ও সর্বাত্মক প্রভাব ঘটায়। হ্যাঁ, প্রকট অ্যালিলটি আংশিক প্রকটতা দেখায় অসম্পূর্ণতে, আর এখানে উভয় অ্যালিল সম্পূর্ণ প্রকটতা দেখায়, সমপ্রকটতা। আচ্ছা। F1 বংশে হেটেরোজাইগাস জীবে উভয় বিশুদ্ধ বৈশিষ্ট্যের মধ্যে কোনোটারই প্রকাশ ঘটে না, অর্থাৎ ভিন্ন ধরনের মধ্যবর্তী ফিনোটাইপ পরিলক্ষিত হয়। এই যে মধ্যবর্তী, অসম্পূর্ণ মানে মধ্যবর্তী, ইন্টারমিডিয়েট। আচ্ছা। আর বিশুদ্ধ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা। আচ্ছা আচ্ছা। পলিজেনিক ইনহেরিটেন্স, একাধিক স্বতন্ত্র জিনে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। আচ্ছা, একাধিক স্বতন্ত্র জিন থাকবে, এটা আমরা পড়ে আসছি। আর মনোজেনিক, একটা জিন থাকে। মনোজেনিক জীবের গুণবাচক বৈশিষ্ট্যাবলীর মনোজেনিক ইনহেরিটেন্স ঘটে, জিন ক্রিয়া স্বতন্ত্র। F2 জনুর ফিনোটাইপে বিচ্ছিন্ন প্রকরণ দেখায়, তখন হিসাবে লিখছে। আচ্ছা, পলিজেনিক। আচ্ছা, মনোজেনিক হচ্ছে ওই যে, এটা হচ্ছে মেন্ডেলিয়াম ইনহেরিটেন্স। আর যেটা পলিজেনিক সেটা হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ নির্ধারণ হয় ছেলেদের মাধ্যমে, কারণ মেয়েদের কি থাকে দুটাই এক্স এক্স, ছেলেদের কি থাকে এক্স ওয়াই। লিঙ্গ নির্ধারণের জন্য ওয়াই ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় কি আসবে, এক্সএস পদ্ধতিতে কারা করে লিঙ্গ নির্ধারণ করে? মাগনুস ড্রসোফিলা। এক্সো পদ্ধতিতে কারা করে? ঘাস ফড়িং, ছাড় পোকা এবং ডায়োস্কোরিয়া। তারপরে এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের বংশ পরম্পরা সঞ্চালিত হওয়াকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। এইখানে কয়েকটা রোগের কথা বলছে ওরা, 60টা রোগ পাওয়া গেছে এখনো পর্যন্ত সেক্স লিঙ্ক। একটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। সবগুলাই হচ্ছে এক্স জিন নিয়ন্ত্রিত, বুঝছো? মাত্র একটা রোগ আছে যেটা হচ্ছে ওয়াই জিন নিয়ন্ত্রিত, মানে কি ওয়াই জিনে কোনো একটা ডিফেক্ট হয়েছে। কানের লোম, যাদের কানের লোম অনেক বেশি, এটা ওয়াই জিনের একটা ডিফেক্ট। লাল সবুজ বর্ণান্ধতা, সেক্স লিঙ্ক ডিজিজ। আচ্ছা। ডলটনিজম বলে।
হুম তারপর শনাক্তকরণের জন্য ইশিহারা টেস্ট করা হয়। হুম উম, এই যে দেখ, এখানে কি দিয়েছে? স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলা। চলো আমরা হ্যাঁ স্বাভাবিক মহিলা, স্বাভাবিক পুরুষ। হুম এখন আমি একে একটা বাহক মহিলা বানাই দিলাম। এই যে হুম যদি দুইটার মধ্যে থাকে তাহলে আক্রান্ত মেয়েরা, কিন্তু যদি একটার মধ্যে থাকে তাহলে বাহক। হুম হুম ছেলেদের যদি একটার মধ্যে থাকে তাইলেই সে আক্রান্ত। ছেলের কোনো বাহক স্টেজ নাই, মেয়েদের বাহক স্টেজ আছে। হুম হুম মেয়েদের এক্স দুইটা, ছেলেদের এক্স একটা। যেহেতু আমরা বলতেছি এক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে এক্স জিন যেটা, হুম সেখানে ওয়াই এর তো একটা জানি আমরা কানের লোম। সুতরাং এক্স যেটাতে ডিফেক্টিভ থাকবে, যদি হুম মেয়ে হুম হয় দুইটাই ডিফেক্টিভ হওয়া লাগবে, তাইলে সে আক্রান্ত। হুম আর ছেলেদের ক্ষেত্রে যদি একটা হয় তাইলে সে আক্রান্ত। হ্যাঁ হ্যাঁ তাই তো। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি বানায় দিলাম মাকে বাহক। হুম আচ্ছা, তাহলে দেখি এখন তার বাচ্চা কাচ্চা কি হয়, কে কে বর্ণান্ধ হয়। হুম কি হইলো তাহলে? তাইলে পাওয়া গেল কি, একটা বাহক মেয়ে পাওয়া গেল, একটা আক্রান্ত ছেলে পাওয়া গেল, হুম হুম সুস্থ মেয়ে পাওয়া গেল, সুস্থ ছেলে পাওয়া গেল। হুম তার মানে কি, 75%ই সুস্থ, হুম হুম 25% আক্রান্ত। হুম অথবা এটাও বলতে পারি 25% আক্রান্ত, 25% বাহক, আর হ্যাঁ বাকি 50% পূর্ণ সুস্থ। হ্যাঁ হ্যাঁ বুঝছো? হ্যাঁ এটাই দিছি। হিমোফিলিয়া আমরা পড়ছিলাম, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ অর হিমোফিলিয়া বি। হুম হুম ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তখন আমরা কি হয়, হিমোফিলিয়া এ। আর যদি 9 নম্বর অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্রিসমাস ফ্যাক্টর 9 নম্বর, তাই না? এটা হুম হচ্ছে হুম হিমোফিলিয়া বি। আচ্ছা, এটা হচ্ছে হাই ইয়েল্ড একটা ছক, এখান থেকে কোশ্চেন আসবে। টেস্টিকুলার ফিমেনাইজেশন মানে ওই যে আমরা তোমাকে পড়াইলাম না, কাকে পড়াইলাম? আচ্ছা না, তোমাকে না। আচ্ছা টেস্টিস, হ্যাঁ নাম তো শুনছো কার নাম? অবশ্যই, টেস্টিসের নাম। বুঝলাম না রে, কে? আর টেস্টিস মানে ছেলেদের টেস্টিস থাকে না? কি জিনিসটা জানি না তো। হায় হায়, টেস্টিস চেনো না? টেস্ট 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 কোন, কি জানি কোনটা এই বলতেছ? টেস্টিকুলার ফেমিনাইজেশন যে বলছে, এই জিনিসটা কি আসলে বলো? আচ্ছা যাই হোক, তুমি পরে ইন্টারনেটে সার্চ করে দেখো টেস্টিস কি। আচ্ছা ঠিক ওকে। আছে। তাহলে টেস্টিকুলার ফেমিনাইজেশন কিন্তু পুরুষ ধীরে ধীরে, এই যে ফেমিনাইজেশন হুম মানে কি, হুম মেয়ে হয়ে যাওয়া, তাই না? পুরুষ ধীরে ধীরে মেয়ে হয়ে যাবে, আচ্ছা ফেমিনাইজেশন। ওকে। হাইপার মানে বেশি, হুম হুম বেশি। ট্রাইকোসিস মানে রোম, ওই যে গতকালকে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ আমাদের দেহের তো রোম নাই, আমাদের দেহে লোম আছে। তার মানে হ্যাঁ হাইপার লোম। মানে বেশি, মানে ঘন, ঘন লোম।
সমগ্র দেহে ঘন লোম, এইটাকে আমরা বলি হাইপারট্রাইকোসিস। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ ডায়াবেটিস ইনসিপিটাস, অস্বাভাবিক। ওই যে একদম প্রথমে আমরা যে পরিপাক করছিলাম তখন বলছিলাম যে পরিপাক নাকি রক্তে পড়ছিলাম, যে ডায়াবেটিস ইনসিপিটাস কি হুম হুম তোমার এডিএইচ কি হয়, যে আমাদের ক্রিস্টাল কনভলিউটেড টিউব থাকে, সেখানে এসে বাইন্ড করতে পারে না, ফলে পানির পুনঃশোষণ ঘটে না। এডিএইচ মানে কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন আচ্ছা যখন কাজ করে না, তখন বেশি বেশি পানি দেহ থেকে বের হয়ে যায়, বারবার মূত্র আচ্ছা ত্যাগ করতে হয়। বহুমূত্র, ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস অথবা বহুমূত্র। এটাকে আমরা বলি কি, অস্বাভাবিক মূত্র ত্যাগ, শারীরিক অক্ষমতা। রাত কানা, রাতে কিছুই দেখে না। মাস্কুলার ডিস্ট্রফি, এই যে আচ্ছা কাজকর্মের সক্ষমতা কমিয়ে দেয়। হ্যাঁ মাস্কুলার মানে মাসেল, ডিস্ট্রফি মানে ডিস্ট্রয় হয়ে যাওয়া। হ্যাঁ হিমোফিলিয়া, হিমোফিলিয়া মানে কি, ওই যে আমরা কি বলছি, রক্ততঞ্চন ফ্যাক্টর 8 এবং রক্ততঞ্চন ফ্যাক্টর 9 এর অনুপস্থিতি। রক্ততঞ্চন ফ্যাক্টরের কাজ কি, রক্ততঞ্চন করা। হ্যাঁ কোনো ব্লিডিং হইলে সেই ব্লিডিং কে থামানো। হ্যাঁ 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 রাইট তার মানে হিমোফিলিয়া হইলে কি হবে, রক্ততঞ্চন বিলম্বিত হবে, কোন জায়গায় কেটে গেলে অবিরত রক্ত বের হইতে থাকবে, কোনো থামাথামি নাই। কারণ কি, আমার তো কি হয়েছে, রক্ততঞ্চন ফ্যাক্টরে ঝামেলা হয়ে গেছে, অনুপস্থিতটা। হুম হুম এই রোগকে আমরা বলতেছি হিমোফিলিয়া। হিমোফিলিয়া দুই ধরনের হইতে পারে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ কে বলি ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি কে আমরা বলি ক্রিসমাস ডিজিজ। কারণ কি, ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া বি। ফ্যাক্টর 9 কে কি বলা হয়, ক্রিসমাস ফ্যাক্টর, এই জন্য বলা হয় ক্রিসমাস ডিজিজ। আর ফ্যাক্টর 8 এর অনুপস্থিতিতে কি হয়, হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। ঠিক আছে, হুম হুম ওকে। লাল সবুজ বর্ণান্ধতা, পার্থক্য বুঝতে পারলা। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, আচ্ছা ছেলে শিশুদের বেশি হয়। এখানে একটা লাইন ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে এই যে ডিস্ট্রফি জনিত জিন ঘটিত একটা রোগ। এখানে একটা প্রোটিন, আমাদের সময় একটা বই ছিল, এখন প্রোটিনটার নাম নাই। হুম হুম আচ্ছা যাও, এটা মনে রাখো যে ফ্রন্টাল ব্যালনেস, টাক হওয়া, হুম হুম কপালের উপরে টাক হয়ে যাবে। আচ্ছা ডুশেনি মাস্কুলার হিসেবে সংক্ষেপে আমরা কি বলি, ডিএমডি। ওকে এই যে এটাই বুঝতেছিলাম, মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী ডিস্ট্রফিন জিন, হুম এর হুম আর কপি থাকে না। ঠিক আছে, আচ্ছা ডিস্ট্রফিন জিনের কপি না থাকলে তখন মাস্কুলার ডিস্ট্রফি হয়। হুম আচ্ছা, হুম তারপর আছে এ বি ও ব্লাড গ্রুপ। এটা খুবই সহজ একটা জিনিস। লোহিত রক্তকণিকা যে আরবিসি, আরবিসির ঝিল্লিতে অ্যান্টিজেন এ ও বি এর উপস্থিতির উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে এ বি ও ব্লাড গ্রুপ নির্ধারণ করেন। হুম হুম আচ্ছা, যদি তোমার আরবিসির মেমব্রেনে, যদি তোমার আরবিসির মেমব্রেনে অ্যান্টিজেন এ থাকে, হুম হুম যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তোমার ব্লাড গ্রুপ হবে এ। যদি অ্যান্টিজেন বি থাকে, ব্লাড গ্রুপ হবে বি। যদি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুইটাই থাকে, ব্লাড গ্রুপ হবে এ বি। যদি অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি কোনোটাই না থাকে, ব্লাড গ্রুপ হবে ও। ও মানে জিরো, নাই। আচ্ছা আচ্ছা, যদি তোমার আরবিসি তে এ অ্যান্টিজেন থাকে, প্লাজমাতে অ্যান্টিবডি বি থাকবে, উল্টাটা হুম থাকবে। হুম যদি তোমার আরবিসিতে
অ্যান্টিজেন বি থাকে, প্লাজমাতে উল্টাটা থাকবে অ্যান্টিজেন এ। যদি ও এ আর বি আচ্ছা। দুইটা অ্যান্টিজেনই থাকে, তাহলে দেখো এ অ্যান্টিজেন আছে, এটার জন্য বি থাকতে হতো। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যদি এখানে বি অ্যান্টিবডি রাখি, এখানে তো আবার অ্যান্টিজেন বিও আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে একটা রিয়াকশন হবে না এখানে? হ্যাঁ হ্যাঁ রিঅ্যাকশন হবে। এটাকে আমরা বলি হিমোলাইটিক ডিসঅর্ডার, হুম মানে কি রক্ত ভাঙ্গা যাবে আর কি। এই জন্য যে কোনো রক্ত অপারেশনের আগে যে রক্ত দান করে, তখন কি ব্লাড টেস্ট করে নেয়, হ্যাঁ যাতে হিমোলাইটিক ডিসঅর্ডার গুলা না হয়, হুম 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 ভিতরে ব্লাড মিসম্যাচ, ব্লাড ট্রান্সফিউশন এর যে সিমটম গুলা সেগুলা না হয়। তো সুতরাং আল্লাহ কি করছে, আল্লাহ তো এখানে তোমার অ্যান্টিজেন হিসেবে এও দিছে বিও দিছে, তাই হুম হুম এইখানে হুম। কোনো অ্যান্টিবডি আর দেয় নাই। অ্যান্টিবডি দিলে কি হইতো, একটা সাথে আরেকটা হ্যাঁ বিক্রিয়া করতো। বিক্রিয়া করতো। তাইলে তোমার আরবিসি মেমব্রেনে যদি অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি দুইটাই থাকে, কোনো অ্যান্টিবডি থাকবে না। না। আবার যদি এ আর বি দুইটা অ্যান্টিজেনই না থাকে, অ্যান্টিবডি দুইটাই থাকবে। আচ্ছা। ওকে, এটাই হলো ব্লাড গ্রুপ। হুম হুম। মানব জাতির 32% মানুষ বি ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত। তোমার ব্লাড গ্রুপ কি? কি বুঝলাম না ভালো যদি। তোমার আমার ব্লাড গ্রুপ কি? ও আমার বি, বি পজিটিভ। আমারও বি পজিটিভ, গরুর হ্যাঁ রক্ত। হ্যাঁ হ্যাঁ গরুর রক্ত। এ বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। হ্যাঁ এ বি সবাই, এ বি সবার থেকে নিতে পারবে। হুম। হুম। এটা আমি কেমনে মনে রাখতাম জিনিসটা, তোমার পছন্দ নাও হইতে পারে। এ বি মানে হচ্ছে আয়ুব বাচ্চুর নাম শুনছো? হ্যাঁ আইয়ুব বাচ্চু। আয়ুব বাচ্চু, ওরে হচ্ছে এ বি ডাকে আর কি, সবাই এ বি ডাকতো। ও হ্যাঁ তাই তো, হ্যাঁ 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 এবি এবি এবি, হ্যাঁ। এবি হচ্ছে গ্রহিতা, মানে কি ও গান গাইলে টাকা নিত, মানে কনসার্ট করলে তো রেফারেন্টলি টাকা নিবে মানুষজন, তাই না? এটা তো হ্যাঁ স্বাভাবিক। যেমন সেটাই। গতকালকে নাকি টাঙ্গাইলে ওয়ারফেজ আসছিল, সবাই দেখি ডেটে দিল। ও নতুন নতুন মানুষজন ওয়ারফেজ দেখতেছে চোখে, ভালো। হুম হুম তো আমি এটা এভাবে মনে রাখি যে আয়ুব বাচ্চু হচ্ছে গান গায়ে টাকা নেয়, মানে গ্রহিতা, হুম টাকা নেয়। হুম। ঠিক আছে? হ্যাঁ তাইলে এ বি যদি গ্রহিতা হয়, দাতা হবে কে? যারা ব্লাড গ্রুপ ও, তারা। হুম হুম। কারণ কি, ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই। সো তোমার শরীরে যে অ্যান্টিবডি থাকুক, ও গিয়ে আর রিয়াকশন করতে পারবে না। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তোমার বডিতে তো অ্যান্টিবডি আছে, ধরো তোমার অ্যান্টিবডি কি আছে, তোমার যেহেতু ব্লাড গ্রুপ বি, হুম হুম। তোমার অ্যান্টি বডি কি আছে শরীরে, এ আছে। হ্যাঁ এ। তুমি যদি ও ব্লাড গ্রুপ নাও, ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন কি আছে? অ্যান্টিজেন। হুম। ও, ও মানে কি জিরো, কোনো অ্যান্টিজেন ও নাই। নাই নাই না ওতে নাই। অ্যান্টিজেন, অ্যান্টিজেন নাই। যেহেতু অ্যান্টিজেন নাই, তার মানে তোমার রক্তে মোস্ট লাইকলি এখানে অ্যান্টিবডিও নাই। না আচ্ছা আচ্ছা। সুতরাং এটা যদি তোমার শরীরের ভিতরে যায়, কোনো রিয়াকশন করবে, ও সরি, অ্যান্টিবডি থাকতে পারে, ডেফিনেটলি অ্যান্টিবডি থাকতে পারে, হুম হুম। অ্যান্টিবডি থাকতে পারে, কিন্তু এটা কি করবে না, তোমার বডিতে গিয়ে রিয়াক্ট করবে না। এই জন্য এটাকে বলা হইতেছে সর্বজনীন দাতা। হুম হুম। এই যে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি দুইটাই থাকে। দেখছো, অ্যান্টিবডি থাকতে পারে কিন্তু কি অ্যান্টিজেনটা থাকে না। আচ্ছা। ও গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য 3টি গ্রুপের লোহিত রক্তকে জমিয়ে দেয়। ও ব্লাড গ্রুপের দাতা সকল ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু ও ব্লাড গ্রুপের রক্ত নিতে পারে। হুম হুম। ঠিক আছে? ও হ্যাঁ দাতা, এটা আমি জাস্ট এর নাম মনে রাখবো, ও দাতা। ও দাতা মানে ও আচ্ছা। রক্ত দিচ্ছে, বলে না ও রক্ত দিচ্ছে। হুম হুম।
ও রক্ত দেয়, মানে ও দাতা, কিন্তু এবি হচ্ছে গ্রহিতা। আইয়ুব বাচ্চু হচ্ছে গ্রহিতা, টাকা নেই কনসেপ্ট করে, যদিও মরে হ্যাঁ গেছে, নিতে পারে না, হোয়াটএভার। আচ্ছা, এবিও ব্লাড জিনতাত্ত্বিক ব্যাখ্যা, এটা যে তুমি করলে বুঝবা। ক্রমপ্রক্রিয়া, আরএইচ ফ্যাক্টর আরেকটা সহজ জিনিস। আরএইচ ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তাহলে আরএইচ পজিটিভ, যদি আরএইচ অনুপস্থিত থাকে তাহলে আরএইচ নেগেটিভ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ হ্যাঁ এখানে আরএইচ ফ্যাক্টর মোট 6টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি। ওই যে আমাদের এবিও ব্লাড গ্রুপ কয়টা অ্যান্টিজেনের সমষ্টি? 2টা, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, তাই না? হুম হুম এইখানে হচ্ছে 6টা অ্যান্টিজেন, কি? সিটিই, বড় হাতের ছোট হাতের বড় হাতের ছোট হাতের বড় হাতের ছোট হাতের, সিটিই। আচ্ছা এই আর রক্ত সঞ্চালনে জটিলতা, হ্যাঁ একটু আগে কি বলছিলাম, ধরো তোমার এ ব্লাড গ্রুপ আমি তোমার শরীরে ঢুকাই দিলাম বি ব্লাড গ্রুপ, আচ্ছা কি হবে? এখানে রিয়াকশন হবে না? হ্যাঁ রিয়াকশন হবে কি রিয়াকশন হবে? হিমোলাইটিক রিয়াকশন হবে। হুম 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 হিম মানে কি? রক্ত। লাইটিক মানে কি? ভেঙে ফেলা। হুম হুম হিমোলাইটিক মানে কি? রক্ত ভেঙে যাবে। হুম তেমনি একটা আরএইচ নেগেটিভ মা, তার শরীরে যদি আরএইচ পজিটিভ বাচ্চা বড় হইতে থাকে, রিয়াকশন হবে না? হ্যাঁ অবশ্যই রিয়াকশন, প্রথমে যখন আরএইচ নেগেটিভ একটা মায়ের ভিতর আরএইচ পজিটিভ একটা